পাহাড়ি ঝলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে 4 উপজেলা, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ফেনীর মুহুরী নদীর পানি কমতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, উত্তরে ফুঁসছে ধরলা। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ, ভোটে লড়ছেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত। জরিপে লেবার পার্টি জয়ের আভাস, ধরাশায়ী হওয়ার শঙ্কায় কনজারভেটিভ দল। এবং অবশেষে বিশ্বকাপ জয়ের 4 দিন পর দেশের মাটিতে ঘূর্ণিঝড় বেরিলে আটকে পড়া ভারতীয় দল। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিকেলে মুম্বাইয়ের রাজকীয় সংবর্ধনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। পাহাড়ি ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে আছে 4 উপজেলা, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। এছাড়া কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি হাতিয়া পয়েন্টে বিপদ সীমার 65 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে সকাল থেকে সুরমা, কুশিয়ারা সহ 6টি পয়েন্টের পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তবর্তী 4টি উপজেলা কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জকিগঞ্জে কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী। এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে, বন্যার ক্ষতচিহ্ন ভেসে উঠছে চারপাশে। পাশাপাশি কমতে শুরু করেছে ফেনীর মুহুরী নদীর পানি, বিপদসীমার 145 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানুষের বাড়িঘর আর গ্রামীণ সড়কেও নেই পানি, যদিও অনেক এলাকায় মাঠের আমন বীজতলা এখনো পানির নিচে। এই মুহূর্তে সিলেট সদর উপজেলার সোভানীঘাটে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং ফেনীর পরশুরামে আছেন সহকর্মী আতিয়া সজল। সরাসরি শুরুতে যাচ্ছে আমিনুলের কাছে। গেল কয়েকদিন ধরে সিলেটবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। যেসব এলাকায় এখনও পানি জমে আছে সেসব এলাকায় মানুষের চলাচলে যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র আমরা একটু দেখাতে চাই। এই মুহূর্তে আছি আমরা সুনামগঞ্জ সিলেট সদর উপজেলার নিম্নাঞ্চলের একটি এলাকা সোভানীঘাট উপশহর এলাকার। এই অবস্থা এখন গেল 5 দিন ধরে চলে আসছে। এই 5 দিনে আজকে গেল দিনের চেয়ে আজকে পানি কিছুটা বেড়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বৃষ্টিপাত বন্ধ থাকায় পানিতে এই মুহূর্তে তীব্র দুর্গন্ধ। যেসব ড্রেনেজ লাইনের পানি উপরে উঠেছে সেসব এলাকাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে আবর্জনা ভেসে আছে। যেসব বাসা বাড়ি ডুবে আছে সেই বাসা বাড়িতে কিন্তু মানুষজন এই মুহূর্তে তাদের চলাচল বন্ধ রেখেছেন। অনেক জায়গাতে আমরা দেখেছি বাসা বাড়ি তালাবদ্ধ করে তারা অন্যত্র সরে গেছেন। তো এই যে অবস্থা, সেটি এই অবস্থা থেকে উত্তরণে এখনও পর্যন্ত কোনো বার্তা নেই, কেননা আবহাওয়া অফিস বলেছে যে আগামী কয়েকদিন যাবৎ এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, কেননা পাহাড়ি ঢল কিন্তু এখনও সিলেটের নদ নদীগুলোতে আসছে এবং এই নদ নদীগুলোতে যতদিন পর্যন্ত এই ঢল থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই পানির উচ্চতা কমছে না এবং এই ভোগান্তিও মানুষের কমছে না। তো এই অবস্থার মধ্যে যেসব এলাকাতে কাঁচা ঘরবাড়ি রয়েছে তারা নিম্নাঞ্চল থেকে সরে আশ্রয়কেন্দ্রে গিয়েছেন এবং আশ্রয়কেন্দ্রগুলোতেও নানা ধরনের সমস্যার মধ্যে মানুষ বসবাস করছেন। যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বেশিরভাগই আসলে আমরা দেখছি বন্ধ রয়েছে যে এলাকাগুলোতে পানি রয়েছে, এবং কিছু কিছু যেগুলো ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু এই কষ্ট করে পানির মধ্যেই দোকান নিয়ে বসেছেন, এখানেই বেকিকিনি চলছে, মানুষজন আসছেন আর তাদের নিত্য প্রয়োজনীয় খাবার সংগ্রহ করছেন আবার ফিরে যাচ্ছেন। তো এই অবস্থার মধ্যে সিলেটের যেসব নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন সেই নিম্নাঞ্চলের মানুষের কিন্তু এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের মধ্যে তারা চেষ্টা করছেন যতটা সম্ভব নিজেদের এই নিত্য প্রয়োজন সেরে কোনো রকমে আসলে তারা তাদের এই দিন পার করছেন। তো এখন পর্যন্ত আসলে সিলেটের নিম্নাঞ্চলের বাসিন্দাদের অবস্থার চিত্র ছিল এই। আমরা এই মুহূর্তে একটু ফেনীতে চলে যেতে চাই। ফেনীতে আমাদের সহকর্মী সজল জানাবেন সেখানকার অবস্থা। সোমবার যে বিপদসীমার 140 সেন্টিমিটার উপরে ছিল পানি, সেই মুহুরী নদীর পানি কিন্তু আজ বিপদসীমার 145 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ওই যে পানি বেড়েছিল সেই বাড়ার কারণে কিন্তু ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার এই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 5টি স্থানে ভেঙেছিল। তার মধ্যে সবচেয়ে বড় যে ভাঙনটি রয়েছে পরশুরামের শালদর এলাকায়, সেই ভাঙন এলাকায় আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গতকালও আমরা দেখেছি যে সন্ধ্যা নাগাদ কিন্তু হু হু করে পানি ঢুকেছে এবং এখানকার এই ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এবং এখন যদিও পানি বিপদসীমার নিচে, তবে বিপদসীমার নিচে হলেও এখন কিন্তু বাড়িঘর থেকে পানি নেমেছে। বা এখন যে জায়গাটিতে এই যে আমরা মাঠটিতে দেখতে পাচ্ছেন, এই মাঠটিতে কিন্তু পানি ছিল গতকালও কিন্তু কোমর সমান বা গলা সমান, আজকে কিন্তু সেই পানি নেই। তারপরও স্থানীয়রা যেটা বলছেন
তারা কিন্তু সংখ্যামুক্ত নয়। সংখ্যামুক্ত নয় এ কারণেই যেহেতু বাঁধগুলো এখনও বাঁধা হয়নি বা এখনও সম্ভব হয়নি। এই বাঁধ যদি দ্রুত বাঁধা না হয়, মেরামত করা না হয় ভাঙ্গা অংশ, তাহলে মুহুরী নদীর পানি যদি আবারও বিপদসীমা অতিক্রম করে তাহলে কিন্তু ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে আবারও কিন্তু বন্যার কবলে তাদের পড়তে হবে। সবচেয়ে বড় কথা হলো এই যে মুহুরী নদীটি কিন্তু একমুখী নদী, এখানে কিন্তু স্থানীয় বৃষ্টিতে তেমন কোনো সমস্যা না হলেও ভারতের উজানে যদি পানি বাড়ে, সেই পানি যদি এখানে চলে আসে তাহলে কিন্তু বিপত্তি ঘটে, যার কারণে কিন্তু বন্যার কবলে একাধিকবার এই অঞ্চলের মানুষকে পড়তে হয়। এখন আমরা দেখেছি যে কিছুদিন আগে, বন্যার আগে স্থানীয় কৃষকেরা কিন্তু বীজ বুনেছিল আমন ধানের, কিন্তু সেই বীজ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আজ আমরা দেখেছি পানি টানার সাথে সাথে কৃষকেরা কিন্তু মাঠ পর্যায়ে তাদের সেই আবারও পুনরায় বীজ বপন শুরু করেছে, কিন্তু বীজতলা দিলেও স্থানীয় কৃষকরা যেটা বলছেন, কৃষি বিভাগের পক্ষ থেকে তারা এখনও বীজের আবেদন জানাচ্ছে, কেন বীজের সংকট রয়েছে। তারা যদি সেই সহায়তা না পায় হয়তো কৃষি বিভাগটা বা কৃষিক্ষেত্রে ঘুরে দাঁড়ানো কষ্টকর হয়ে যাবে। এবং সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে আমরা যদি পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে তারা দ্রুত কাজ করবে, তবে স্থানীয়রা জানাচ্ছেন বা দাবি জানিয়েছে দ্রুত যদি এই সকল বাঁধ পুনরায় মেরামত করা না হয় তাহলে কিন্তু বৃষ্টি হলে অথবা ভারতের উজানে যদি পানি বাড়ে তাহলে কিন্তু আবারও কয়েক দফায় তাদের বন্যার আশঙ্কায় পড়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে এখানকার বাঁধ ভাঙা এবং পানি নেমে যাওয়ার সবশেষ। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম ফেনী ও সিলেট থেকে। ট্রাক চুরি করে একটি গ্রুপ, চোরাই ট্রাক বিক্রি করা হয় আরেক গ্রুপের কাছে। এবার সেই ট্রাক দিয়ে এক জেলার পণ্য অন্য জেলায় পৌঁছে দিতে দালালদের সঙ্গে চুক্তি করে তারা। পরে ট্রাকে লোড করা পণ্য সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা। আন্তজেলা চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে 7 লাখ টাকার চোরাই পণ্য উদ্ধারের পর পুলিশ বলছে এই চোর চক্রের সদস্যরা যোগাযোগ করে ছিনতাই করে মোবাইল দিয়ে। বুলবুল রেজার রিপোর্ট। 8 জুন সন্ধ্যা কেরানীগঞ্জের কালিন্দী এলাকা মানহা মেটাল সার্ভিস নামক ঢেউটিন তৈরির কারখানা থেকে প্রায় 18 লাখ টাকার টিন বোঝাই করা হয় ট্রাকটিতে। কেরানীগঞ্জ থেকে টিনগুলো পাঠানোর কথা বগুড়ায়। ট্রাক চালককে চালানের কপি বুঝিয়ে দেন ব্যবসায়ী নুরনবী। চালক যাত্রা শুরু করে, তবে বগুড়া নয় অন্য কোথাও। পরে ব্যবসায়ী নুরনবী জানতে পারেন টিনগুলো নিয়ে পালিয়ে গেছে চালক। পার্টি বলতেছে যে ভাই আপনি কি নাম্বার দিলেন, আমার এই নাম্বারটা বন্ধ। তখন আমি বললাম যে আচ্ছা আমি দেখতেছি। আমিও দেখলাম একই অবস্থা, নাম্বারটা বন্ধ। কেরানীগঞ্জ মডেল থানায় মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের পর 6 জেলায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে। পরে তাদেরকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের একটি গোডাউনে চোরাই পণ্য উদ্ধারে অভিযানে যায় পুলিশ। ট্রাক বোঝাই সেই টিনগুলো উদ্ধার করা হয়। বিভিন্ন টাইপের মাল লোড দিয়ে টিপ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার জন্য তারা এটা ভাড়া করে ট্রাকে তোলে। তাদের মূল উদ্দেশ্য থাকে যে তারা এই চোরাই মালটা নিয়ে বিভিন্ন জায়গায় দ্রুত অল্প দামে বিক্রি করে দিয়ে তারা এই চোরাই ট্রাকটা বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে তারা চলে যায়। একটি মামলা তদন্ত করতে গিয়ে বেনাপুল পোর্ট থানার আরেকটি মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। 1 মাস আগে চুরি হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা 43 লাখ টাকার বিভিন্ন পণ্য সামগ্রীও চুরি করেছে এই একই চক্র। চোরাইকৃত সেই পণ্য উদ্ধার করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইনের ওয়েল্ডিংয়ের মাল ছিল। সেই ওয়েল্ডিং রড এবং ওয়েল্ডিং বল যা অত্যন্ত দামি এবং সেটি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে কাজের জন্য যাওয়ার কথা ছিল পাবনাতে, কিন্তু সেটা যশোর থেকে এই চক্র ট্রাকে করে লোড করে নিয়ে তারা ওটা একইভাবে ওখান থেকে মোবাইল বন্ধ করে দিয়ে সেটা হাওয়া করে দেয়। পুলিশ বলছে চক্রটি যোগাযোগ করে ছিনতাই করা মোবাইল ফোন ব্যবহার করে, ফলে তাদেরকে গ্রেফতার করতে গিয়ে বেগ পেতে হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। শিল্প প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সয়লাব, খুলনা মহাসড়কের 2 পাশ নেই অবকাঠামো। পদ্মা সেতুর পূর্ণ সুফল পেতে দ্রুত পাইপলাইনের গ্যাসের দাবি ব্যবসায়ীদের। আগামীকাল 2 দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের আগমনের অপেক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। HM মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালির রিপোর্ট। সময় পেলেই বঙ্গবন্ধু কন্যা ছুটে যান জন্মভিটায়। রাষ্ট্রীয় সফরের বাইরেও ব্যক্তিগত সফরে এসে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সহ নানা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আনন্দঘন সময় কাটান প্রিয়জনদের সাথে।
পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে মাওয়া থেকে শুক্রবার বিকেলে সড়ক পথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। পরদিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়, শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। আওয়ামী লীগ প্রধানের আগমনকে ঘিরে পুরো জেলার নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। জনগণ অপেক্ষায় আছে কখন তার নেত্রীকে একটু দেখবে দুই চোখ দিয়ে। আশপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। শিশুরা তাকে একটু দেখবার জন্য এই দিনটির জন্য অপেক্ষা করে আছে। প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা সার্বিক প্রস্তুত আছি। সকল সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুতি গ্রহণ করেছে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। শনিবার মধ্যাহ্নভোজের পর ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। ঘূর্ণিঝড় রেমালে ভেসে গেছে চিংড়ি ঘের। এরপর আবারও চাষ শুরু করা হলে দেখা দিয়েছে ভাইরাসজনিত রোগ। এতে বিপাকে পড়েছেন বাগেরহাটের মোংলা উপজেলার চিংড়ি চাষিরা। ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারি সহায়তার দাবি তাদের। রফতানিমুখী এই শিল্পকে বাঁচাতে সরকারের বড় পরিকল্পনা জরুরি বলছেন এলাকাবাসী। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনার আশ্বাস মৎস্য বিভাগের। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এবছর চিংড়ি চাষ মৌসুমের শুরুতে বাগেরহাটের মোংলা উপজেলার বেশিরভাগ ঘেরো পুকুরে দেখা দেয় ভাইরাসজনিত রোগ। এতে বিপাকে পড়েন চাষিরা। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে ভেসে যায় উপজেলার প্রায় 13,500 হেক্টর জমির 5,000 চিংড়ি ঘের। চাষিরা জানান প্রায় 16.5 কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে মোংলা উপজেলার মৎস্য চাষী ও ঘের মালিকরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি তাদের। জল বৃষ্টিতে সবই বের হয়ে গেছে, তারপরেও আবার মাছ মরে যাচ্ছে, ডুবে সব একাকার হয়ে গেছে। আমরা এখন সর্বস্বান। কেউ দুটো সাইডে ছাড়িয়েছে, আমরাও ছাড়িয়েছি, সেগুলো আবার বৃষ্টিতে তলায় কদ্দূর গেছে আছে। সবাই মানে মাথায় হাত, তারা তো এ দিয়ে সংসার চালায়। 20-25 বছর এই ক্ষতি আমরা পোষাতে পারবো বলে মনে হয় না। ঘুরে দাঁড়ানো আসলে সম্ভব না। আসলে আমাদের এখন আর করার কিছু নাই। তাদেরকে ব্যাংক লোন মৌকুব করতে হবে এবং তাদেরকে এনজিওদের যে ঋণ আছে সেই ঋণও মৌকুব করতে হবে এবং তাদেরকে প্রণোদনা দিতে হবে। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনার আশ্বাস মৎস্য বিভাগের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবসময় জানাচ্ছি এবং আমাদের ট্রেনিং দেওয়া, মাঠ পর্যায়ে ভিজিট করা, এগুলো সব সময় আমাদের কিন্তু চলমান রয়েছে। ব্যাংকগুলোকেও আমরা বলেছি যেন তারা সহজভাবে কম সুদে যেন তারা লোনটা দিতে পারে। মোংলা উপজেলায় 6টি ইউনিয়নে 8,500 চিংড়ি ঘের ও পুকুর রয়েছে। এখান থেকে বছরে প্রায় 9 থেকে 10,000 মেট্রিক টন চিংড়ি ও 15 থেকে 20,000 মেট্রিক টন অন্যান্য মাছ চাষ করা হয়। সময় সংবাদ, মোংলা। পদ্মা সেতু চালুর 2 বছরেও খুলনা অঞ্চলে প্রত্যাশিতভাবে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। মহাসড়কের 2 পাশ সয়লাব সাইনবোর্ডে নেই অবকাঠামো। সেতু নির্মাণের সময় থেকে এই অঞ্চলে জমি কিনে শিল্প উদ্যোক্তারা বিনিয়োগ শুরু করলেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া, ইকোনমিক জোন না থাকায় অর্থনৈতিক সম্ভাবনা বড় আকারে ডানা মেলেনি। পদ্মা সেতুর পুরোপুরি সুফল পেতে দ্রুত দক্ষিণাঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের। নেয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদন। পদ্মা সেতু নির্মাণকালীন সময় থেকেই খুলনা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের জেলার মহাসড়কের আশেপাশে জমির দাম বাড়তে থাকে। মহাসড়কের 2 পাশে চোখে পড়বে অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের সাইনবোর্ড। খালি জমিতে সাইনবোর্ড থাকলেও এসব এলাকায় এখনো গড়ে ওঠেনি কোনো অবকাঠামো। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, পদ্মা সেতু নির্মাণকালীন সময়ে খুলনা অঞ্চলে 74টি প্রতিষ্ঠান আর সেতু চালুর পরের 2 বছরে 39টি প্রতিষ্ঠান টাকা বিনিয়োগ করে। কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান কাজ শুরু করেছে অবকাঠামো নির্মাণে, কিছু প্রতিষ্ঠানে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদনও। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের লগ্নিকৃত অর্থ জমি কিনেই সীমাবদ্ধ। পদ্মা সেতুর পুরোপুরি সুফল পেতে এ অঞ্চলে দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহ ও ইকোনমিক জোন তৈরির দাবি তাদের। জ্বালানি নিরাপত্তা না থাকার কারণে তারা এই অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি করতে পারছে না। গ্যাসের সংযোগটা দেন, তাহলে আমরা যে শিল্পায়নে এখানে যে বিনিয়োগ করেছি, বিনিয়োগটা আমরা হয়তো নিরাপদ করতে পারবো। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে কাজ করছে বলে জানায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। গ্যাস সাপ্লাই হলে
আর এয়ার কানেকশনটা হলে একেবারে ডিরেক্ট খুলনা বেজ কোনো এয়ার কানেকশন হলে এটা আরও বৃদ্ধি পেত নিঃসন্দেহে। বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট এইগুলো বেশি হতো। খুলনা অঞ্চলে গত 2 বছরে নতুন করা শিল্প প্রতিষ্ঠানে প্রায় 3,500 মানুষের কর্মসংস্থান হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সুন্দরবনের মধু। এর ফলে বিশ্ববাজারে এই পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে বলে আশা মধু ব্যবসায়ীদের। পাশাপাশি সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প আরও বিকশিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন বিভাগ। আর শিগগিরই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবার আশা জেলা প্রশাসনের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের 7 আগস্ট সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটির কাছে আবেদন করে বাগেরহাট জেলা প্রশাসন। এরপর থেকে বিভিন্ন সময়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে 30 জুন প্রস্তুত করা হয় ডিপিডিটির জার্নাল। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে জানান মধু ব্যবসায়ীরা। সঙ্গে বিশ্ববাজারে সৃষ্টি হবে রফতানির নতুন বাজার। পাশাপাশি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও জিআই পণ্য মধুকে ঘিরে বিকশিত হবে এ অঞ্চলের পর্যটন শিল্পের সুনাম এবং আমাদের দেশের পণ্য হিসেবে যদি স্বীকৃতি পাই, আমরা মনে হয় অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পারবো। দেশের জন্য অর্থনৈতিক বাজারে যে এই যে প্রভাবটা ফেলবে, এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয়। জিআই হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে, যেটা আমাদের মানে দীর্ঘদিনের দাবি ছিল। সুন্দরবনের মধু যে একটা ইউনিক মধু, উৎসাহিত হয়ে সেই পণ্যটা কিনবে, দেশে বিদেশের চাহিদা বাড়বে। বিশ্বব্যাপী ব্র্যান্ডিং হলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পাবে বলে জানান পরিবেশ বিশেষজ্ঞরা। বিভিন্ন ফুলের তৈরি হয় মিক্সড মধু বা মিশ্র মধু, এইটার গুণগত মান স্বভাবতই অন্য মধুর চেয়ে অনেক বেশি। বিশ্বে এই জাস্ট জিআই পণ্যের নির্দেশনা একটা ব্র্যান্ড ভ্যালু দেবে। শীঘ্রই সুন্দরবনের মধু জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপত্র হাতে পাওয়ার আশা জেলা প্রশাসকের। সার্বিকভাবে আমাদের অর্থনীতির এটি একটি ভালো প্রভাব রাখবে এবং একই সাথে বলা যায় যে এটি বিদেশের বাজারেও এটি রপ্তানি করতে এটি সুবিধা হবে। নিয়ম অনুযায়ী 30 জুন জার্নাল প্রকাশের 2 মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন দেবে ডিপিডিটি। সময় সংবাদ, বাগেরহাট। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আজ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ। দেশটির সাধারণ নির্বাচন নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন বিরোধী নেতা কের স্টারমারের দল লেবার পার্টি। বিভিন্ন গণমাধ্যমের চালানো জরিপেও জনপ্রিয়তায় এগিয়ে দলটি। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, জরিপে লেবার পার্টির অভাবনীয় জয়ের ধারণা করা হলেও নির্বাচনের ফলাফলে ভারসাম্য বজায় থাকবে। তিনি আরও বলেন, তারা লেবার পার্টির কাছে কখনোই আত্মসমর্পণ করবেন না। বিস্তারিত যুক্তরাজ্য থেকে শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণায় নড়াচড়ে বসে দেশটির অন্যতম প্রধান বিরোধী দল লেবার পার্টি। কিছুটা বিবেকে পড়ে যায় 14 বছর ধরে ক্ষমতায় থাকা শাসক দল কনজারভেটিভ পার্টি। নির্বাচনের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালায় বিভিন্ন গণমাধ্যম। এসব জরিপের ফলাফলে উঠে আসা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবার গো হারা হারবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টেলিগ্রাফের একটি জরিপের উপর ভিত্তি করে বিশ্লেষণে বলা হয়, হাউস অব কমন্সে বর্তমানে যাদের 365 আসন রয়েছে, ক্ষমতাসীন দল হয়েও তারা এবার মাত্র 53 আসন পাবে। পার্লামেন্টের 650 আসনের মধ্যে লেবার পার্টি পাবে 516 আসন। এমনকি নিজের আসনও হেরে যেতে পারেন ঋষি সুনাক। আরো বেশ কিছু গণমাধ্যমের অনুমানে বলা হয়, বৃহত্তম দলের স্থানও হারাতে চলছে কনজারভেটিভ পার্টি। এমনকি লিবারেল ডেমোক্রেটসদেরও তাদের চেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এমন অনুমান যে বাতাসে বেরিয়ে আসছে না, তাও পরিষ্কার করেছে কয়েকটি গণমাধ্যম। বেশ কিছু কারণও তুলে ধরেছে সংবাদ মাধ্যমগুলো। 2010 সালে যখন ডেভিড ক্যামেরনের হাত ধরে টয়েরা ক্ষমতায় আসেন, তখন থেকেই দেখা দেয় নানা ধরনের সমস্যা, যেমন অর্থনৈতিক বিপর্যয়, মহামারী, ব্রেক্সিটের মতো বহু সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন 2008 সালের পর অর্থনৈতিক দুর্দশা থেকে বেরোতে পারেনি যুক্তরাজ্য। কনজারভেটিভ পার্টির শাসন আমলে যুক্তরাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে স্বাস্থ্য খাত। এছাড়া নিত্য পণ্যের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয়।
এর মধ্যে বুধবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি বিদ্যালয়ে পরিদর্শনের সময় বলেন, লেবার পার্টির অভাবনীয় জয়ের ধারণা করা হলেও নির্বাচনের ফলাফলে ভারসাম্য থাকবে। তার দল লেবার পার্টির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না বলেও জানান ঋষি সুনাক। বিপর্যস্ত সুনাক জনগণের নির্বাচনের মাধ্যমে নয়, দলের অভ্যন্তরীণ ব্যালটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তার নেতৃত্বে টরিরা এখন শুধু লেবার পার্টির বিরুদ্ধে হেরে যাওয়ার লড়াই লড়ছে না, একই সঙ্গে উদীয়মান রিফর্ম ইউকে পার্টি যে ক্ষতি করেছে তা ঠেকাতেও লড়ছে। এই দলটির নেতৃত্ব দিচ্ছে নাইজেল ফারায়েজ, যিনি জাতীয়তাবাদী ট্রাম্প সমর্থক হিসেবে বেশি পরিচিত। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। খেলার খবর। অবশেষে বিশ্বকাপ জয়ের 4 দিন পর দেশে ফিরেছে ভারত। সকাল 6টা 7 মিনিটে বার্বাডোস থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে দিল্লিতে পৌঁছায় রোহিত কোহলিদের বহনকারী বিমান। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা। বিকেলে মুম্বাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের দেয়া হবে রাজকীয় সংবর্ধনা। ছাদখোলা বাসে মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় বিজয় র্যালিতে অংশ নেবেন ক্রিকেটাররা। দিল্লির স্নিগ্ধ এই সকালটা স্মৃতির পাতায় চিরদিন অমলিন থাকবে ভারতের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে হাজার হাজার সমর্থকের ভিড়। ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে আটকে পড়া ভারতীয় দল 4 দিন পর ফিরেছে আপন নীড়ে। দেশকে বিশ্বজয়ের আনন্দ উপহার দেয়া বিজয়ী বীরদের বরণে এই অপেক্ষা তো বড় মধুর ভারতীয়দের কাছে। অবশেষে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বার্বাডোস থেকে 16 ঘন্টা পর দিল্লিতে পা রাখেন বিরাট, হার্দিক, কোহলিরা। টিম বাসে থাকা ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত করেন রাস্তার 2 পাশে থাকা সমর্থকরা। বিশ্বজয়ী ক্রিকেটাররাও হাত নেড়ে সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার জবাব দেন। হোটেলে পৌঁছানোর পর তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। নানা আয়োজনে ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের প্রতিদান দেন সমর্থকরা। কেক কেটে বরণ করে নেওয়া হয় 11 বছর পর আইসিসির কোনো আসরে শিরোপাজয়ীদের। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা। সেখান থেকে একটি বিশেষ বিমানে করে মুম্বাইয়ে যাবে দল। বিকেল 5টায় মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় যাত্রা। ছাদখোলা বাসে করে ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হবে বিজয় যাত্রা। সন্ধ্যা 7টায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ভারতীয় দলের হাতে পুরস্কার হিসেবে 125 কোটি টাকা তুলে দেবেন বিসিসিআই কর্তারা। বোর্ড সচিবের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন অধিনায়ক রোহিত শর্মা। চমৎকার আয়োজন শেষে রাতেই নিজেদের বাড়ি ফিরে যাবে ভারতীয় দল। পারভিন আক্তার, সময় সংবাদ। প্যারিস অলিম্পিকের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বর্তমানে জাতীয় দলে থাকা 3 ফুটবলারকে দলে রেখেছেন অনূর্ধ্ব 23 দলের কোচ হ্যাভিয়ার মাস্টেরানো। হুলিয়ান আলভারেজ, নিকোলা ওতামেন্দি ও হেরোনিমো রুলিকে নিয়ে দল ঘোষণা করে আলবিসেলেস্তেরা। তাদের সঙ্গে দলে আছেন মেজর লিগ সকারের তারকা থিয়াগো আলমাদা ও ক্লদিও এচেভেরি। এছাড়া দলে আছেন ক্রিস্টিয়ানো মেদিনা ও ইজিকুয়েল ফার্নান্দেসের মতো উঠতি তারকারা। ওয়ার্ক ম্যানেজমেন্টের কারণে অলিম্পিক খেলবেন না বলে আগেই জানিয়েছেন মেসি। অলিম্পিকের এবারের আসরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে স্বর্ণপদকের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাহাড়ি ঝড়ে সিলেটে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে 4 উপজেলা, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ফেনীর মুহুরী নদীর পানি কমতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, উত্তরে ফুঁসছে ধরলা। এই ছিল সময় সংবাদের। এরপরে সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ মৌটুসী। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।